ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আমি পার্থ রায় চৌধুরী, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বিপিএসি 106 এই পাঠ্যক্রমের আজকে ব্লক 1, যেটা পাবলিক পলিসির কিছু ধারা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম ব্লকে জাস্ট আমরা শুরু করছি আজকে। প্রথমে পাবলিক পলিসি, যেটাকে আমরা বলছি জননীতি। এটা হচ্ছে কি একটা একাডেমিক ক্ষেত্র হিসাবে আমরা 1950 দশকের গোড়ার দিকে এটা আমরা তখন থেকে আমরা পাচ্ছি। পরের দিকে এটা একটা নতুন মাত্রা অর্জন করেছে এবং এখন একটি বিষয় বা ডিসিপ্লিন হিসাবে তার মর্যাদা পেয়েছে। সরকারের একটি পণ্য হিসেবে আমরা জানি যে সরকারের পণ্য হিসেবে আমরা নীতিকে জানি, একটি গুরুত্বপূর্ণ উপাদান সে গঠন করছে বিভিন্ন সমাজ বিজ্ঞানের শাখাগুলোর মধ্যে, যেমন রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসন, অর্থনীতি, সমাজবিদ্যা বা ব্যবস্থাপন বিদ্যা, যেটাকে আমরা ম্যানেজমেন্ট করছি, তার মধ্যে সবকিছু লিঙ্ক কিন্তু এই পাবলিক পলিসির মধ্যে একটা খুঁজে পাওয়া যায়। জননীতির একাডেমির যে বৃদ্ধি যে এত দ্রুত যে অনেক গবেষক এবং জনপ্রশাসক মনে করেন যে ক্রমশ এটা কিন্তু জটিল থেকে জটিলতর হয়ে পড়ছে। জননীতির সাথে যে সমস্ত বিষয়গুলি যুক্ত থাকে, যেগুলি সেই পুরনো আমলের নিয়মে একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে কিন্তু আবদ্ধ। টমাস ডাই এই ব্যাপারে বলেছেন যে পলিটিক্যাল সায়েন্সের স্টাডির মধ্যে আমরা ইনস্টিটিউশন অনেক কিছু ব্যাখ্যা করি, পাবলিক পলিসি তার মধ্যে আমরা ফর্মুলেট করি, কিন্তু আমরা ভুলে যাই যে তাদের মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট যে সমস্ত লিঙ্কেজ গুলো রয়েছে বা ইনস্টিটিউশনাল যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট গুলো রয়েছে তাদের এবং তাদের কন্টেন্ট গুলো, বিষয়গুলো আমরা পাবলিক পলিসিতে কিন্তু পুরোপুরি ভাবে আমরা এক্সপ্লয়েট করতে পারিনি, আমরা নিয়ে আসতে পারিনি, ব্যবহার করতে পারিনি। তাই আমি একবার তার কথাগুলো আমি তার মাধ্যমে বলছি। Traditional actually studies describes the institution in the which public policy was formulated, but unfortunately the linkages between the important institutional arrangement and the content of the public policy were largely unexplored. তাই এখানে আরো বলি আমরা, নীতি তার মানে একটি একটি লক্ষ্যের ঘোষণা, ডিক্লারেশন অফ ইন্টেন্ট, কর্মের একটি ঘোষণা, পথের ঘোষণা। আবার কি সাধারণ ক্ষেত্রে একটি ঘোষণা হতে পারে, যে ব্যাপার নিয়ে ঘোষণা হতে পারে সরকারের, একটি অথরিটেটিভ বা কর্তৃত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা হতে পারে। তার মানে এবারে জননীতি নিয়ে আমরা বলবো। নীতি কি? নীতি হচ্ছে একটা নিয়ম বা একটা পদ্ধতি, তার মাধ্যমে কাজ করার একটা উপায়। পাবলিক পলিসি বা জননীতি বলতে সরকারের নীতিকে বোঝাচ্ছি। নীতি এক্ষেত্রে কি করা হবে, কেমন ভাবে করা হবে, তারপরে কখন করা হবে, কোথায় করা হবে, এই সমস্ত কিছুই কিন্তু বোঝাচ্ছি। নীতিগুলি অ্যাকচুয়ালি আমরা যদি অধ্যয়ন করি তো সমাজের নীতিগুলিকে প্রাসঙ্গিক আকারে প্রকাশ করে। এগুলো সবকিছুই সমাজে প্রাসঙ্গিক। তো জননীতির উপাদানগুলো আমরা বলি, আমরা বিখ্যাত তার 5টি উপাদান আমরা পাই সেই অস্টিন র্যানির 5টি উপাদান। সেগুলি হলো, প্রথমটা হলো সেট অফ অবজেক্টস, যেটাকে বলছি আমি বস্তুর সেট। কর্মের একটি কাঙ্ক্ষিত পথ যেটা আমরা চাই, আর কর্মের একটি নির্বাচিত সীমানা, তার মধ্যে আমরা কিন্তু চলি। সীমানা না থাকলে আমরা কোথায় যাব? একটি ঘোষিত অভিপ্রায়, উদ্দেশ্য বাস্তবায়ন, যেটা করছি সেটা একদম বাস্তব করছি, যে ঘোষণা করলে হবে না, তার একটা বাস্তবায়িত করছি। তো জননীতির মূল পয়েন্ট গুলো আমরা একে একে আমরা ব্যাখ্যা করছি। এটি একটি ফলাফল ভিত্তিক কাজ, রেজাল্ট ভিত্তিক কাজ জননীতি। এটি একটি অনেক দিন ধরে কর্ম চলে যাওয়ার একটা প্যাটার্ন, একক কোনো অ্যাডমিনিস্ট্রেটের সিদ্ধান্ত নয়। সরকারের কোনো এককভাবে কোনো অ্যাডমিনিস্ট্রেটের সিদ্ধান্ত সকলকে নিয়ে। সরকার কি করতে চায় থেকে সরকার আসলে কি করে তাই। সরকার যখন কোনো ইস্যুতে কোনো পদক্ষেপ নেয়
তখন এটি হলো একটি ইতিবাচক পদক্ষেপ। আবার সরকারি কোনো কর্মকর্তা যখন কোনো পদক্ষেপ গ্রহণ করে না, যদি না পদক্ষেপের গ্রহণের জন্য সাধারণ থেকে কিছু চাওয়া হয়েছে, সাধারণ কিছু চাবে, সেই অনুযায়ী যদি আমরা কাজকর্ম করি, তখন সেটি কিন্তু সেই যদি কাজকর্মটি না হয়, তখন সেটা নেতিবাচক হলো। আর জননীতির জন্য একটি আইনি দিক রয়েছে, যা সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক। মানে জননীতি এমন হবে যে প্রত্যেকটা নাগরিক জন্য আমরা বাধ্য, তাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক, তাই এটা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে চলে যায়। তো সেই বিখ্যাত উক্তি টমাস ডায়ার কাকে বলে পাবলিক পলিসি, তো সেখানে উনি নিজে যেটা বলছেন, পাবলিক পলিসি ইজ হোয়াট এভার গভর্নমেন্ট চুজ টু ডু অর নট টু ডু, আনকোট। টমাস ডায়ার তার মানে বলছেন যে সরকার যা কিছু করতে চায় বা না করতে চায় তা হলো পাবলিক পলিসি। এবারে রবার্ট লাইনবেরির মতে কি বলছে, সরকাররা তাদের নাগরিকদের জন্য যা করে এবং করতে ব্যর্থ হয়, সেটাই কিন্তু জননীতি। তবে এই বিবৃতিতে সরকার কি সিদ্ধান্ত নেয় বা তারা আসলে কি করে, তার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। অ্যাপেল বাই, বিখ্যাত অ্যাপেল বাই, তিনি এই ফোর্ড ফাউন্ডেশনের প্রকল্পের তিনি ভারতে এসেছিলেন এক সময়ে, তো তিনি বলছেন কি যে নীতি হলো একটি প্রদত্ত পরিবেশের মধ্যে একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা উদ্দেশ্য উপলব্ধি করার জন্য একজন ব্যক্তি, একটি গোষ্ঠী, একটি প্রতিষ্ঠান বা সরকারের ক্রিয়াকলাপের একটি প্রস্তাবিত পথ, একটি প্রস্তাবিত পথ। এখানে জননীতির আমরা প্রকৃতি জানবো, নেচার অফ পাবলিক পলিসি। একটি নীতি সাধারণ বা নির্দিষ্ট, বিস্তৃত বা সংকীর্ণ, সরল বা জটিল, সরকারি বা ব্যক্তিগত, গভর্নমেন্ট বা ব্যক্তিগত প্রাইভেট, লিখিত রিটেন বা অলিখিত আনরিটেন, স্পষ্ট বা ইমপ্লিসিট বা এক্সপ্লিসিট, স্পষ্ট বা অন্তর্নিহিত হতে পারে। আরেকবার বলি, একটা নীতি কি হতে পারে, কেমন ভাবে হতে পারে, সাধারণ জেনারেল এবং একটা স্পেসিফিক, বিস্তৃত বা সংকীর্ণ, সরল বা জটিল, সরকারি বা ব্যক্তিগত, লিখিত বা অলিখিত, স্পষ্ট বা অন্তর্নিহিত হতে পারে। এখানে জননীতির উপর জোর দেওয়া হয়, যেখানে একটি সরকার একটি নির্দিষ্ট পথে চলার জন্য মানুষকে অনুপ্রাণিত করে। কোন নির্দিষ্ট কার্যকর্ম থাকতে পারে সরকারের, এটা হতে পারে সরকারের কোন নির্দিষ্ট যে কাজ সে পরিচালনা করবে, সেটাও নীতি হতে পারে। সরকারের স্বাভাবিক কাজকর্ম কিন্তু থাকতে পারে। আবার এক ধরনের আমরা বলি জননীতিগুলো হয় উদ্দেশ্য ভিত্তিক, মানে উদ্দেশ্যগুলি অর্জনের জন্য জননীতি পরিচালিত করে। আমরা যেগুলো লক্ষ্য, আমাদের যেটা করতে চাই, তার উদ্দেশ্যে কিন্তু জননীতিগুলো পরিচালিত হয় সেই দিকে। নীতিগুলি স্পষ্টভাবে সরকারের যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম আছে সেইগুলোকে ব্যাখ্যা করে, কর্মসূচিগুলোকে ব্যাখ্যা করে। জননীতি হলো সরকারের একযোগে কার্যক্রমের, একযোগ, সবাই মিলে একযোগে একটা কার্যক্রমের ফলাফল। সরকার প্রকৃতপক্ষে যা বেছে নেয় বা সিদ্ধান্ত নেয় তাই হলো একটি জননীতি। আবার এটা রাজনীতির একটি নির্দিষ্ট ক্ষেত্রের সঙ্গে সরকারি একটি ক্ষেত্রের একটি প্রদত্ত পরিবেশ, দুটো মিলে একটা পরিবেশ সৃষ্টি করেছে, সেই অঙ্গনটাকে বলছি আমরা একটা নীতি। তার নেচারের মধ্যে সেটা এসে যায়। এটা আইন, কি কি জিনিস, একটা আইন আসবে, আদালতের একটা সিদ্ধান্ত, অধ্যাদেশ, অনেক সময় বিধি, বিধি হিসাবে বলি, নির্বাহীর মতো বিভিন্ন রূপে বা সরকারি যে কোনো অর্ডার, সিদ্ধান্ত, এইসবগুলোও কিন্তু নীতি হতে পারে, মানে সেখান থেকে নীতির উদ্ভব হতে পারে। সেটাকেই যদি আমরা বলি নীতি। কোনো কোর্ট কোনো একটা অর্ডার দিয়েছে, সবাইকে যদি সেটা মেনে নেয়, তো সেটা একটা সরকারের নীতি। সরকার যদি সেই নীতিটি পালন করে, সরকারি নীতি, কোনো পার্লামেন্টে কোনো জিনিস বা এরকম ভাবে যে কোনো এক্সিকিউটিভ কোনো অর্ডার
যাই হোক, এই সব জিনিসগুলো কিন্তু আসছে আমাদের নীতির মধ্যে। এই ধরনের, এটা এক ধরনের নেচারের মধ্যে হয়, প্রকৃতির মধ্যে পড়ছে। আবার জননীতির দৃষ্টিকোণ থেকে পাবলিক পলিসি যে অ্যাপ্রোচ থেকে আমরা যে কোনো সরকারি কাজকর্মকে 3টে শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে এটা এক ধরনের কার্যক্রম যা নির্দিষ্ট নীতির সাথে সংযুক্ত। সরকারি কাজকর্মের কথা বলছি, কাজকর্ম যেগুলো প্রকৃতিতে সাধারণ মনে হয়, আবার কাজকর্ম যেগুলো অস্পষ্ট থাকে বা অস্পষ্ট নীতির উপর ভিত্তি করে চলে। এবারে আমরা স্কোপ করব, সুযোগ। জননীতির কি সুযোগ? পাবলিক পলিসি হলো সমাজের একটি সমস্যা, এটি একটা সমস্যা, সেটাকে আমরা সমস্যাটাকে থেকে আমরা কিভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, সেটাই আমরা আমাদের সমাধান। পাবলিক পলিসি বা সমস্যা মোকাবিলা করার জন্য সরকার কর্তৃক কি গৃহীত পদক্ষেপ নেওয়া হয়েছে, এগুলো আমরা জননীতি কি সেখান থেকেই জানি। পাবলিক পলিসি জাতীয় সমস্যা বা সরকারের উদ্বেগ দূর করার জন্য সম্পদের কৌশলগত ব্যবহারটাকেও বলে। এটি একটি ক্ষেত্র যা সাধারণত কি আমরা জানি, তো সবাই জানি যে এই সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ে আমাদের স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, অর্থনৈতিক যে কোনো ব্যবস্থা বা পরিবেশ, পরিবহন এবং যে কোনো সমাজ নিয়ে যে কোনো সকল নীতি, সেগুলো এইসব ক্ষেত্রে আমাদের সংজ্ঞায়িত করা হয় জননীতির ক্ষেত্রে। আচ্ছা, আমরা জননীতির বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আন্ত বিষয়ক, মানে ইন্টারডিসিপ্লিনারি, সমস্ত একটা কোনো বিষয় নিয়ে যে চলে তা না। আমাদের যে সমস্ত বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আমরা পাঠ করি, সেগুলোকে সবগুলো একসাথে নিয়ে বিভিন্ন ধরনের নিয়ে যেখানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী আন্ত বিষয়ক। এই জন্য আমরা বলছি সেগুলো জননীতি হচ্ছে বেশিরভাগই আন্ত বিষয়ক এবং আন্ত সরকারি, সরকারের সাথে অন্যান্য যে কোনো ব্যবস্থাগুলো যোগাযোগ থাকে। তাই জন্য এগুলোকে বল যেমন আন্ত বিষয়ক, আবার আন্ত সরকারি সম্পর্ক। পাবলিক পলিসি বা জনপ্রশাসন কি হচ্ছে আইন, একে একে আমরা বলতে পারি আইন, বিধি বা যেটাকে হচ্ছে প্রবিধান, রুলস এন্ড রেগুলেশন, কোর্টের রায়, যে কোনো কেস স্টাডি, সরকারি প্রোগ্রাম এবং আরো কিছু অন্তর্ভুক্ত আমরা করতে পারি। এখানে এবারে আমরা করবো মানে জননীতি এবং রাষ্ট্রের প্রকৃতির সাথে বিভিন্ন জননীতি কেমন হয় এবং সেটা কি করে তার প্রভাবগুলো আমাদের ফেলে। রাষ্ট্রের প্রকৃতি জননীতিকে প্রভাবিত করে। পাবলিক পলিসি হলো দেশের বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সরকারি সংস্থার পদক্ষেপের মৌলিক নিদর্শন। এটি নাগরিকদের পক্ষ থেকে তাদের সমস্যার সমাধান, দেশের সামগ্রিক অবস্থার উন্নতির জন্য তৈরি করা হয়। রাষ্ট্রের প্রকৃতিকে সমাজবিজ্ঞানীরা সর্বাধিক গুরুত্ব দেন, কারণ রাষ্ট্রের ক্ষমতা, কার্যবলী পর্যাপ্তভাবে বিশ্লেষণ না করলে আমরা পাবলিক পলিসি আমরা ঠিকমতো তৈরি করতে পারবো না। তাই রাষ্ট্রের প্রকৃতিটা কেমন এবং সেই অনুযায়ী আমাদের মানে জননীতি তৈরি করা হয়। রাষ্ট্র কোথাও আমরা কেমন জানি, আমরা কি যেমন রাষ্ট্র কোথাও উপকারকারী, কোথাও জবরদস্তিমূলক শক্তি, কোথাও এটা কি বৈধ কর্তৃপক্ষ, লেজিটিমেট অথরিটি। একটি রাষ্ট্র উদারও হতে পারে, যেটাকে আমরা লিবারেল বলছি, আবার সমাজতান্ত্রিক হতে পারে, সোশ্যালিস্ট, পুঁজিবাদী হতে পারে, ক্যাপিটালিস্ট, উন্নয়নশীল, ডেভেলপিং সোসাইটি হতে পারে, ডেভেলপিং কান্ট্রি হতে পারে, বা সর্বগ্রাসী মানে রাষ্ট্র হতে পারে, যেটাকে আমরা বলছি টোটালিটারিয়ান। বিভিন্ন ধরনের রাষ্ট্রের প্রকৃতির উপর বিভিন্ন ধরনের নীতি তৈরি হয়। যেমন ল্যাসওয়েল ও ডেভিড স্টনের মতে অনেক পণ্ডিত রাষ্ট্রের নীতি অধ্যয়নের প্রয়োজনীয়তার উপর দৃষ্টিপাত করেছেন। তাই জন্য এই পটভূমিতে 1950-এর দশকে নীতির উপরে গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়েছিল। আমরা আগেই বলেছি 1950 সালের পর থেকে জননীতির একটা জোয়ার এসেছিল, তারপরে আমরা পাচ্ছি এখন তো একটা পুরো ডিসিপ্লিন হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বের অর্থনীতিতে যেমন আমরা জানি একটা বিশাল বিপর্যয় সৃষ্টি করেছিল।
যাতে রাষ্ট্রকে একদম হস্তক্ষেপ করতে হয়। তারপর একাডেমিক অধ্যয়নের জন্য জননীতি একটা ক্ষেত্র হয়ে ওঠে। তো এইরকম ভাবে এই পরিস্থিতিতে জননীতির উদ্ভব হয়েছিল। এখানেই গুরুত্ব হয়ে ওঠে রাষ্ট্রের প্রকৃতি। জননীতি কি করে তাকে প্রভাবিত করে সেগুলো এবারে আমরা আস্তে আস্তে জানি। যেমন পুঁজিবাদী রাষ্ট্র, ক্যাপিটালিস্ট কান্ট্রি, এখানে কি রাষ্ট্রের মানে খুব কম দায়িত্ব থাকে কিছু করার। এখানে রাষ্ট্র সচরাচর নিয়ন্ত্রকের ভূমিকা নিয়ে থাকে। সামাজিক এবং অর্থনৈতিক কার্যকলাপের কিন্তু কোনো প্রচারক হিসাবে চলে না, দেখে না। রাষ্ট্র কেবল এইসব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। সচরাচর আমরা জানি বিভিন্ন রকম সিভিল সোসাইটি বা বিভিন্ন রকম কর্পোরেট, এদের গুরুত্ব এই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থাতে কিন্তু অত্যধিক। তো পুঁজিবাদী রাষ্ট্রের আমরা উৎপত্তি দেখেছি কখন থেকে? সেই শিল্প বিপ্লবের সময়কালটি থেকে। এখন উন্নয়নমূলক রাষ্ট্র এখানে আমরা আলোচনা করছি। যেমন ভারত একটি উন্নয়নমূলক রাষ্ট্র। এখানে যেমন আমাদের ভারতবর্ষে এখানে বিভিন্ন রাষ্ট্র উন্নয়ন করেছে, সবাই একরকম উন্নয়নের অবস্থায় নেই, কেউ বেশি কেউ কম, এইরকম ভাবে বিভিন্ন ধরনের সাফল্যের হার নিয়ে তারা চলছে। তার উপরে কি জননীতির একটা প্রভাব ফেলেছে। এখানে অনেকে আমরা জানি যে আমাদের রাষ্ট্রের পুঁজিবাদের হাত পেয়েছে কখন থেকে? আমরা জানি এলপিজির যে ব্যবস্থা, লিবারেশন, মানে এলপিজি যে সমস্ত গুরুত্ব তখন থেকেই এসেছে। প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন, এই সমস্ত গুরুত্ব রাষ্ট্রের পুঁজিবাদের সাথ পেয়েছে এই সময় থেকে। এর একটা ঢেউ এসছে তখন থেকে। এই নিয়ে ব্রোর, আমাদের যে পলিসি সায়েন্সের বিখ্যাত দার্শনিক ইজেকেল ব্রোর 1983 সালে তার যে বিখ্যাত বই পাবলিক পলিসি মেকিং রি-এক্সামিন, এতে বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন এই উন্নয়নমূলক রাষ্ট্রের নীতিগুলি কেমন এলিট শ্রেণীদের জন্যই তৈরি হয়ে থাকে। মানে উপরের তলায় যারা আছে বিভিন্ন বিশিষ্ট নাগরিক কিন্তু তাদের দিয়েই কিন্তু তৈরি হয়। আমাদের দেশে মানে যে কোনো আমাদের মতো উন্নয়নশীল দেশে সচরাচর এলিট শ্রেণীদের জন্য তৈরি হয়ে থাকে। কারণ কি, সাধারণ নাগরিকরা কিন্তু এতে খুব কমই প্রভাব ফেলতে পারে, তারা সেদিকে খুব একটা মাথা ঘামায় না। তাই কি হয়, কমই প্রভাব। কারণ এগুলোর উত্তরাধিকার, মানে যে আগে থেকে আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি আমরা জননীতি, সেই হিসাবে তারা জননীতি আমরা বলছি যে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে এলিট শ্রেণীর লোকেদের জন্য এগুলো তৈরি হয়ে থাকে। এবং তাদের জন্য মনে করা হয় যেন এই মানে যে নীতিটি সরকার তৈরি করলো সেটা মনে হচ্ছে যেন জনসাধারণের জন্য, কিন্তু আসল ব্যাপারটা কিন্তু যে এলিট শ্রেণীর লোকেরা তাদের নিজেদের স্বার্থ দেখেই সেটা তৈরি করেছে। যেহেতু এরা মাথা কম ঘামিয়েছে তাই তারা সচরাচর তাদের নিজেদের এজেন্ডা গুলো ঢোকাতে পারেনি, এলিট শ্রেণীটাই সচরাচর ঢুকিয়ে থাকে এবং এমন ভাবে রূপ দেওয়ার চেষ্টা হয় যেন এটা জনসাধারণের জন্যই তৈরি। এবারে আমরা টোটালিটারিয়ান স্টেট যেটাকে বলছি আমরা সর্বগ্রাসী রাষ্ট্র, এখানে এই ক্ষেত্রে জননীতি কি হবে? এক্ষেত্রে মানুষের ইতিহাস বলে যে আগেকার কালে রাষ্ট্র তো সর্বগ্রাসী ছিলই, সেখানে সরকার সর্বগ্রাসী ছিল। ইতিহাস যদি আমরা দেখি মানুষের সবকিছু তখন কে নিয়ন্ত্রণ করতো? সরকারই নিয়ন্ত্রণ করতো। যদিও আমরা দেখেছি কিছু কিছু দয়ালু ন্যায়পরায়ণ রাজাও আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি, এক্ষেত্রে নীতি নির্ধারণ রাজাই সবকিছু নিয়ন্ত্রণ করত। কোন রকম প্রতিবাদ ইত্যাদি সহ্য করা হতো না। নীতি তৈরির সময় সবকিছু জনসাধারণের কোনো কথা বলার কোনো দায়িত্ব ছিল না নীতির ওপরে। এক্ষেত্রে নীতিগুলি এক ধরনের কি সীমাবদ্ধতায় ভুক্ত, এক ধরনের সীমাবদ্ধতায় ভুক্ত। জনসাধারণের স্বাধীনতায় পুরোপুরি হস্তক্ষেপ করা হতো এই সর্বগ্রাসী রাষ্ট্রে। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু এসব সম্ভবপর নয়। এখানে কে হলো? এখানে আমাদের সংবিধান হলো সবকিছু পথ নিদর্শক। গণতান্ত্রিক রাষ্ট্র সংবিধানকে এড়িয়ে চলতে পারে না। তাই
এটা বলা যায় যে জননীতি একটি নির্দিষ্ট অবস্থানে বা কনটেক্সটে কাজ করে। রাষ্ট্র শাসনের ধরনের উপর ভিত্তি করে জনগণের নীতি নির্ধারিত হয়। জননীতির বিভিন্ন ধরনের কনসেপ্ট বা ধারণা, যেমন আমরা সেই ধারণাগুলো আমরা জানছি যে বহুত্ববাদী, প্লুরালিস্ট, অভিজাত গণতত্ত্ব, এলিট মাস থিওরি, আবার কি মার্ক্সীয় ধারণা, তারপর আবার আছে বিশ্ববাদী তত্ত্ব এবং জাতীয় নীতি, যেটাকে আমরা ন্যাশনাল এজেন্ডা বলি। হ্যাঁ, রাষ্ট্রের বহুত্ববাদী তত্ত্ব সেটা কি? এক্ষেত্রে জননীতি ধারণা এবং স্বার্থের মধ্যে একটা অবাধ প্রতিযোগিতার ফলাফল। এটি বিভিন্ন বিরোধী গোষ্ঠী সমূহের অবাধ প্রতিযোগিতায় ফলাফলের ফলে সৃষ্ট নীতি। এই তত্ত্ব বলে যে আমরা অনেক মডেল পাই, এই তত্ত্বতে আমরা অনেক মডেল পাই যেগুলি জননীতিতে কিন্তু উল্লেখযোগ্য। আর অভিজাত গণতত্ত্ব এখানে কি এই মতবাদ অনুসারে সরকারি নীতিতে সমাজের অভিজাত গোষ্ঠীর মতামত প্রতিফলিত হয়। এটা দেখেন, নীতিকে এমন একটা চরিত্র দেবার চেষ্টা করে যেন জনসাধারণের প্রয়োজন থেকেই এর উদ্ভব হয়েছে দেখানো হয়। জনসাধারণ সরকারি নীতি নিয়ে বিশেষ মাথা ঘামায় না, সরকার কি করছে সে সম্পর্কেও তাদের যথেষ্ট জ্ঞান নেই। জনসাধারণ অভিজাত গোষ্ঠী দ্বারা চালিত হয়, তাই এটার উপর থেকে নিচে প্রবাহিত হয়, মানে টপ টু বটম, এটা নিচে থেকে উপরে নয়। মার্ক্সীয় তত্ত্ব, এবারে আমরা যাব মার্ক্সের তত্ত্ব অনুসারে কি বলে জননীতিতে। এখানে ওনার তত্ত্বই সব। রাষ্ট্র এবং জননীতি, রাষ্ট্রের মার্ক্সীয় তত্ত্ব হলো কি সমাজে রাষ্ট্রের ভূমিকা ও তার কার্যকারিতা বোঝার একটা কাঠামো। যেমন কি কার্ল মার্কস আর ফ্রেডরিক এঙ্গেলস তাদের রাজনৈতিক অর্থনীতি আর শ্রেণী সংঘাতের ওপর লেখালেখিতে তুলে ধরেছে। মার্ক্সীয় তত্ত্ব অনুসারে রাষ্ট্র মূলত কি শ্রেণী আধিপত্যের একটি হাতিয়ার। অন্য কোথাও বুর্জোয়ার সাধারণ মানুষকে শোষণ করার জন্য, অন্য কথায় বলতে গেলে বুর্জোয়ারা সাধারণ মানুষকে শোষণ করার জন্য রাষ্ট্রকে ব্যবহার করে এবং সেই অর্থে শোষণের জন্য এটি একটি যন্ত্র। মার্ক্সবাদী তত্ত্ব শুধুমাত্র উদার রাষ্ট্রের মৌলিক ধারণাকেই চ্যালেঞ্জ করে না, বরং জোর দেয় যে এটি সমাজের সংখ্যাগরিষ্ঠ পুরুষদের দাসত্ব করে। এর লক্ষ্য থাকে এই ব্যবস্থাটিকে, কার লক্ষ্য থাকে? এই সমাজ ব্যবস্থা, মার্ক্সীয় সমাজ ব্যবস্থার লক্ষ্য থাকে যে এই ব্যবস্থাটাকে বিলুপ্ত বা ভেঙে ফেলতে হবে, যা ছাড়া সর্বসাধারণ মানুষের মুক্তি কখনো, ইমানসিপেশন যেটাকে বলছি, যে সাধারণ মানুষের মুক্তি কখনো সম্ভব নয়। এক্ষেত্রে ফাংশনালিস্ট, স্ট্রাকচার ফাংশনালিস্ট আমরা তাও বলতে পারি, এদের ভিউ কি যে সামাজিক ব্যবস্থা বজায় রাখার জন্য রাষ্ট্র পুঁজি একত্রিত করা, একটা লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করা হয়। রাষ্ট্র জননীতি তৈরি করে সেসব ব্যাপার নিয়ে, সম্পদের বন্টন ব্যবস্থা বজায় রাখে একটি ব্যালেন্স ব্যবস্থার মাধ্যমে, একটা ব্যালেন্সিং ব্যবস্থার মাধ্যমে, যেটাকে আমরা বলি যে সামাজিক যে সমস্ত খরচ আছে, সামাজিক যে সমস্ত বিনিয়োগ আছে, আর সামাজিক যে সমস্ত উপভোগ বা কনজাম্পশন আছে, এর মধ্যে একটা সামঞ্জস্য বিধান করে চলা, যেটা আমাদের কে বলেছেন? ডানলেভি আর ওলেরি 1987। এবারে বিশ্ববাদী তত্ত্ব এবং তার জাতীয় নীতি। বিশ্ববাদী তত্ত্ব কি? এটি হলো একটি মতাদর্শ যা বিশ্বায়নের গুরুত্ব এবং জাতিসমূহের মধ্যে আন্তঃনির্ভরতার উপরে জোর দেয়। এটি বিংশ শতাব্দীর শেষ ভাগে মতাদর্শের একটি প্রভাবশালী সেট হিসাবে অভিভূত হয়েছিল। একটি নিউ ওয়ার্ল্ড অর্ডার সম্পর্কে ষড়যন্ত্র তত্ত্বের আমরা জানি যে সাধারণ থিম হলো যে কি একটি বিশ্ববাদী এজেন্ডা সহ একটি গোপন শক্তি অভিজাত ষড়যন্ত্র করে চলেছে। অবশেষে কি বিশ্ব আধিপত্য অর্জন এবং একটি কর্তৃত্ববাদী এক বিশ্ব সরকারের মাধ্যমে বিশ্বকে শাসন করা, যা সার্বভৌম জাতি রাষ্ট্র এবং একটি সর্বব্যাপী প্রচার যার আদর্শ প্রতিফলিত করবে। নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠাকে ইতিহাসের কি বলে? একটা চূড়ান্ত বলে অনেকে অভিনন্দন জানায়। তো জাতীয় নীতির এজেন্ডাতে আমরা গ্লোবাল ইভেন্টের প্রভাব কি কি পড়ে,
এখানে আমরা জেনে নিচ্ছি যে পরিবেশগত বিপর্যয়, যেটা আমরা বিশেষভাবে আমরা সকলে ব্যস্ত আছি আমরা পরিবেশগত বিপর্যয় নিয়ে। দারিদ্র জনসংখ্যার যে বৃদ্ধি, দারিদ্র জনসংখ্যা বৃদ্ধি এটাও একটা বিশ্ব এজেন্ডা। তারপরে HIV, এইডস, অন্যান্য মহামারী যেমন কোভিড, এই সমস্ত আমরা এর নীতির মধ্যে আনতে পারি। ওষুধ এবং স্বাস্থ্য সংস্থা, বেসরকারীকরণ, এগুলো এখন এজেন্ডা। সন্ত্রাসবাদ বা অন্যান্য যে সমস্ত গ্লোবালাইজ সমস্যা যেগুলো আছে বা বৈশ্বিক সমস্যা আছে সেগুলো, এই হলো আমাদের। এর পরের আমরা চ্যাপ্টার আমরা চলে যাব, সেখানে আমরা গিয়ে পাবো আমরা বিভিন্ন মডেল সম্বন্ধে জানবো, আমাদের জননীতির বিভিন্ন মডেল নিয়ে আমরা আলোচনা করব এবং সেই নিয়ে আমরা এগোই। সেই মডেলে এই জননীতির একটা প্রক্রিয়াগত একটা পর্যালোচনা দরকার। তো জননীতিকে প্রক্রিয়া রূপায়ণ উভয় দিক থেকে এই পর্যালোচনা কিন্তু আমরা করি। এটা কি যে প্রক্রিয়াগত অ্যানালিসিস, আমরা অ্যানালিসিস মানে পলিসি অ্যানালিসিস, জননীতিকে প্রক্রিয়া রূপায়ণের দিক থেকে আমরা পর্যালোচনা করি। এক্ষেত্রে কতগুলো মডেলের সাহায্যে আলোচনা করা হয়। যেমন মডেলগুলো প্রথমটা হচ্ছে এলিট মাস মডেল, এলিট জনগণ মডেল, গ্রুপ মডেল যেটাকে আমরা গোষ্ঠী মডেল বলছি, সিস্টেম মডেল, ব্যবস্থাপক মডেল, ইনস্টিটিউশনালিস্ট মডেল বা প্রাতিষ্ঠানিক মডেল, তারপরে নিও ইনস্টিটিউশনালিস্ট মডেল, নয়া প্রাতিষ্ঠানিক মডেল, আর কি অর্গানাইজড অ্যানার্কি মডেল, সংঘবদ্ধ নৈরাজ্যের মডেল। এই কটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে এলিট মাস মডেল। এই মডেল অনুযায়ী ধরে নেওয়া হয় যে সমাজ উলম্বভাবে বিভাজিত। একদল রয়েছে যারা রাজনৈতিক ক্ষমতা উপভোগ করে এবং প্রয়োগ করে, এরা এলিট শ্রেণী। আর অন্যদিকে কারা রয়েছে? সাধারণ জনগণ বা মাস, যাদের কাছে রাজনৈতিক কোনো ক্ষমতা নেই। এলিট শ্রেণীর সদস্যদের মূল্যবোধ, চিন্তা ভাবনা, পছন্দ অপছন্দ একই ধরনের এবং সেগুলো সাধারণ জনগণের থেকে কিন্তু স্বতন্ত্র, আলাদা। জননীতির উপর থেকে নিচে, অর্থাৎ এলিট শ্রেণীর থেকে জনসাধারণের কাছে পৌঁছায়। তো এই মডেল মনে করে যে সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃক যে পরিবেশে সিদ্ধান্ত গ্রহণ করে সেই পরিবেশে সক্রিয়তা, অর্থাৎ সঠিক তথ্য পরিবেশন ইত্যাদি দেখা যায় না। ফলে কি নির্জীব জনগণকেই নিয়ন্ত্রণ করে এলিট শ্রেণী। এলিট শ্রেণী যে নীতিগুলি গ্রহণ করে তাতে সামগ্রিকভাবে তাদের নিজস্ব নীতি প্রতিফলন ঘটে। যে তাদের নিজেদের নীতিগুলো প্রতিফলন করবে, যে নীতিগুলো এলিট শ্রেণী গ্রহণ করে তার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো কি যে স্ট্যাটাসকো মেনটেন করা, স্থিতাবস্থা বজায় রাখা। এই মডেলের উজ্জ্বল দৃষ্টান্ত সি রাইটস মিলসে আমরা সেই পড়েছি না, দি পাওয়ার এলিট বই। এখানে এলিট শ্রেণী নীতি উৎপাদক, সাধারণ জনগণ নিচে থাকছে, আর এলিট সাধারণ মানে এরপরে আমরা পাবো সেই এলিট সাধারণ মডেলের পরে আমরা পাচ্ছি গ্রুপ মডেল। গ্রুপ মডেল গোষ্ঠী মডেল। এই গোষ্ঠী মডেল কি? যে জননীতির প্রক্রিয়াগত মডেলের দ্বিতীয় উল্লেখযোগ্য একটা মডেল কিন্তু এই গোষ্ঠী মডেল। আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্ন ধরনের প্রেসার গ্রুপ, যেটাকে আমরা বলছি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা কিন্তু প্রেসার গ্রুপের যথেষ্ট গুরুত্বপূর্ণ এই মডেলে। সাধারণত বিভিন্ন চাপ প্রেসার গ্রুপ, আমি প্রেসার গ্রুপ বলছি, যারা চাপ সৃষ্টি করে এবং স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো আইন বিভাগের সঙ্গেই যোগাযোগ রাখে এবং আইনসভার উপরে চাপ সৃষ্টি করে। কিন্তু বিভিন্ন গবেষণার মধ্যে দিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা দেখেছেন যে তথাকথিত নিরপেক্ষ হিসেবে পরিচিত শাসন বিভাগও গোষ্ঠীর প্রভাবের বাইরে যেতে পারে না। কোলমেয়ার, এলএন কোলমেয়ার তার গবেষণার মধ্যে দিয়ে দেখান যে শাসন বিভাগ গোষ্ঠীর পছন্দ মতো নীতি গ্রহণ করে। তার মানে তারাও কিন্তু নিরপেক্ষ না, ভালো মন্দ দেখে যে করবো তা না, সেখানেও কিন্তু চাপে পড়ে তারা করে। যেখানে বেশি হয় সেখানে তাদের দিকটা সামলায়। যে শাসন বিভাগ গোষ্ঠীর পছন্দ নীতি গ্রহণ করে এবং গোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য নীতিকে সমগ্র রাষ্ট্রের উপর বলে চালাতে চায়। এখানে আমরা গোষ্ঠী মডেলের মধ্যে নীতি নির্ধারক যারা থাকছে, চাপ সৃষ্টি করছে একজন গোষ্ঠী। আমরা প্রথমে ধরি চাপ সৃষ্টিকারী একজন ক গোষ্ঠী, আর একজন আছে খ গোষ্ঠী। তার দুজনের মধ্যে একটা চাপ করছে কাদেরকে? নীতি নির্ধারক।
সে প্রেশার দিচ্ছে দুপাশ থেকে, এদিকে রাজনৈতিক ক্ষমতা, এদিকে চাপ, দুটোকে নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী এক, গোষ্ঠী ক, গোষ্ঠী খ, তারা চাপ সৃষ্টি করছে এবং সেই হিসাবে যাদের সহ্য ক্ষমতা, যাদের বেশি চাপ সৃষ্টি করা, তাদের রাজনৈতিক চাপ, তারাই কিন্তু যারা নীতি তৈরি করার অগ্রসর যে আর যারা আছে তারাই এটা মেনে নেয়, যাদের চাপ বেশি তাদের তাদের যেমন তারপরে এই গোষ্ঠী মডেলের যে মাঝখানে অনেকে বলে হাইড্রোলিক থিসিস নামেও পরিচিত, কারণ চাপ সৃষ্টি হাইড্রোলিক, আমরা হাইড্রোলিক পাম্প করেছি। এই তত্ত্ব অনুযায়ী নীতিকে বিভিন্ন ধরনের শক্তি উৎপাদ হিসাবে গণ্য করা হয়। আর্থার বেল্টের দি প্রসেস অফ গভর্নমেন্ট এই তত্ত্বকে সুস্পষ্টভাবে কিন্তু ব্যাখ্যা করেছে। এবারে প্রাতিষ্ঠানিক মডেল, প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনাল মডেল, এটা হচ্ছে সেই পুরোনো আমলের সনাতনী এই মডেলটা সরকারের সাংগঠনিক কাঠামোর উপরে গুরুত্ব দেয়, স্ট্রাকচারের উপরে, সরকারের যে সাংগঠনিক যে স্ট্রাকচার আছে তার উপরে বিভিন্ন বিভাগের প্রাতিষ্ঠানিক বিন্যাস ও কাজকর্মকে উল্লেখ করে, কিন্তু বিভিন্ন বিভাগের পারস্পরিক সম্পর্ককে কিন্তু তারা এই প্রাতিষ্ঠানিক মডেল উপেক্ষা করে। সাংবিধানিক ধারা, প্রশাসনিক নির্দেশ, সাধারণ আইন এই মডেলে কিন্তু খুব গুরুত্ব পায়, কিন্তু একটি বিভাগ এবং বিভাগ থেকে উদ্ভূত জননীতির যে সম্পর্ক থাকে তাকে গোষ্ঠী কিন্তু আলোচনার মধ্যে রাখে না। নির্বাচক হচ্ছে, নির্বাচক থেকে কোথায় গেল, ন্যায়ালয়, প্রধানমন্ত্রী, সংসদ, সেখান থেকে মন্ত্রী পরিষদ। তাই রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী বিপ্লবের পর মানে বিহেভিয়ারাল যে সমস্ত আমরা দেখেছি মানে স্টাডি, এরপরে মডেলটা জনপ্রিয়তা হারিয়ে ফেলেছিল এবং গোষ্ঠী মডেল, এলিট সাধারণ জনগণ মডেল বা ব্যবস্থাপক মডেল অনেক এগিয়ে যায়, বেশি কিন্তু ওইসব মডেলগুলো মানে জনপ্রিয় হয়ে পড়েছিল। তবে আধুনিক যুগে সরকারের কাঠামোগত যেসব পরিবর্তন হচ্ছে তার প্রেক্ষিতে মডেলটি কিন্তু গুরুত্ব বাড়ার, ইনস্টিটিউশনাল মডেল, এই গুরুত্ব বাড়ার কিন্তু সম্ভাবনা আছে। নতুন করে সরকারের বিভিন্ন কাঠামো, তাদের পারস্পরিক সম্পর্ক, আমলাতন্ত্রের বিন্যাস ইত্যাদি আলোচনার মাধ্যমে এই মডেলটি আবার তার প্রাসঙ্গিকতা ফিরে পেতে পারে। কার্ল ফ্রেডরিকের কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি বইটি মডেলের একটি গুরুত্বপূর্ণ কিন্তু বই। এবারে নিয়ম প্রাতিষ্ঠানিক মডেল, নয়া প্রাতিষ্ঠানিক, আমরা যদি বলি নিও ইনস্টিটিউশনাল মডেল যেটাকে বলছি, তো ধ্রুপদী প্রাতিষ্ঠানিক মডেলের যে সমস্ত আগের যে মডেলটা বললাম সেই মডেলের পুনরায় আমরা জনপ্রিয় হওয়ার সম্ভাবনা আমরা বলছি থাকলেও নীতি মানে যখন আমরা পলিসি অ্যানালিসিস করছি যে প্রতিষ্ঠান কেন্দ্রিক মানে ইনস্টিটিউশনাল কেন্দ্রিক, যখন আর এক ধরনের মডেল গড়ে উঠে যেটাকে আমরা কিন্তু বলছি নয়া প্রাতিষ্ঠানিক মানে নিও ইনস্টিটিউশনাল মডেল। থিওডর লোই, আর কে র্যান্ডাল বিপ্লে, গ্রেস ফ্র্যাঙ্কলিন আর রবার্ট সলসবেরি, জন হ্যান্ড প্রমুখের নয়া উদারনীতিবাদের মুখ্য প্রবক্তা যারা ছিল তাদের মাধ্যমে এই মডেলের আমরা পাই, আমরা ব্যাখ্যা পাই। এরা রাজনীতিক নীতি নির্ধারণ উপব্যবস্থা ভাগ করার চেষ্টা করেছেন। লোই নীতিকে ক্ষমতার 4টি ক্ষেত্রে ভাগ করেছেন। প্রথমটা কি, পুনঃবন্টনীয়, সেকেন্ড বন্টনীয়, তারপরে হলো গঠনমূলক এবং নিয়ন্ত্রণকারী। ক্ষমতার ক্ষেত্র ভাগ করার ক্ষেত্রে দুটি বিষয়কে কিন্তু মাথায় রাখা হয়েছে। সরকার তথা রাষ্ট্রকে যদি বলপ্রয়োগের একটি শিক্ষিত প্রতিষ্ঠান হিসেবে ধরে নেওয়া হয় তাহলে বলপ্রয়োগের দুটি দিককে গণ্য করা হয়েছে, সরকারের বলপ্রয়োগের লক্ষ্য আর বলপ্রয়োগের সম্ভাবনা, প্রবাবিলিটি। একই সঙ্গে ব্যক্তির আচরণ ও ব্যবস্থার আচরণকেও সম্ভাব্য নির্ধারক হিসাবে গণ্য করা হয়েছে। নীতির এই ক্ষমতা কেন্দ্রিক শ্রেণীবিভাজন, সরকারের বল প্রয়োগের লক্ষ্য ও সম্ভাবনা আর ব্যক্তি ও ব্যবস্থার আচরণ, এই বিভিন্ন দিক থেকে নীতির পর্যালোচনা করে লোই বলেন যে পুনঃবন্টনীয় নীতির মধ্যে কেন্দ্রীভবন, সেন্ট্রালাইজেশনের সম্ভাবনা বেশি
এবং বন্টনীয় নীতির মধ্যে বিকেন্দ্রীকরণের মাত্রা থাকে। গঠনমূলক নীতি মূলত আইন বিভাগের মধ্যে থেকে গড়ে ওঠে এবং নিয়ন্ত্রণকারী নীতি স্থানীয় গোষ্ঠী কেন্দ্রিক। তো সরকারের বল প্রয়োগের লক্ষ্য কেমন? যে সরকারের দূরবর্তী আর নিকট, মানে দূরে হলে কোথায়, দূরবর্তীর ক্ষেত্রে কি হবে? ব্যক্তির আচরণ, আরেকটা হলো ব্যবস্থার আচরণ। ব্যক্তির আচরণগুলো দূরবর্তী ক্ষেত্রে কেমন হবে? যে বন্টনীয় কোথায় কোথায় পরিবর্তন করবে, যেমন ডিস্ট্রিবিউশন, বন্টনীয় নীতি ডিস্ট্রিবিউশন পলিসিতে, সেন্ট্রালাইজেশন পলিসিতে, আঞ্চলিক পলিসিতে, রিজিওনালিজম, আইনসভা কেন্দ্রিক, যে কোনো, এগুলো দূরবর্তী ক্ষেত্রে। আর আমরা যেটা দূরবর্তী ব্যক্তির আচরণের ক্ষেত্রে, আর দূরবর্তী ব্যবস্থার আচরণের ক্ষেত্রে যেমন গঠনমূলক নীতি, কেন্দ্রিক সেন্ট্রালাইজেশন, ন্যাশনালাইজেশন, আদর্শ জাতীয় ন্যাশনাল, আদর্শমূলক, আইনসভা কেন্দ্রিক, এই সমস্ত। আর সরকারের বল প্রয়োগের সম্ভাবনা যেগুলো নিকটে, সেগুলো কেমন হবে ব্যক্তির আচরণে? সেখানে ব্যক্তির আচরণ হবে নিয়ন্ত্রণকারী নীতি, বিকেন্দ্রীকৃত, আঞ্চলিক, আমলাতন্ত্র কেন্দ্রিক, বিশেষ স্বার্থ সম্বলিত। আর পুনঃবন্টনীয় নীতি আর কি ব্যবস্থার আচরণের ক্ষেত্রে কি হবে? পুনঃবন্টনীয় নীতি, সেখানে প্রভাব পড়বে কেন্দ্রীকৃত অবস্থার মধ্যে, জাতীয় অবস্থার মধ্যে, বিশেষ স্বার্থ সামলানোর জন্য, বিশেষ স্বার্থ সম্মেলনের ক্ষেত্রে, আর আমলা কেন্দ্রিক। এটা হলো সরকারের বল প্রয়োগের লক্ষ্য, দূরবর্তী আর নিকটে ব্যক্তির আচরণ আর ব্যবস্থার আচরণের মধ্যে কি কি দিকগুলো। তারপরে নয়া প্রাতিষ্ঠানিক মডেলেও কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর উপরে কিন্তু গুরুত্ব দেয়, কিন্তু তত্ত্ব গঠনও তারাও কিন্তু আগ্রহী। কিভাবে নীতি সরকারের বিভিন্ন শাখার সঙ্গে এবং সামগ্রিকভাবে রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে জড়িত, এই মডেলে তা সেটা আলোচিত হয়। একইভাবে নীতি কিভাবে রাজনৈতিক আচরণ আর ক্ষমতার ক্ষেত্রের সঙ্গে জড়িত, তাও এই মডেলে কিন্তু আলোচনা করে। এবারে আমরা ব্যবস্থাপক মডেল নিয়ে এগোবো। সিস্টেম অ্যাপ্রোচ, নীতির প্রক্রিয়াগত পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ মডেল হলো কিন্তু এই সিস্টেম মডেল বা ব্যবস্থাপক মডেল। এই মডেল যোগান, উৎপাদ, তথ্য প্রেরণ ইত্যাদির উপর কিন্তু গুরুত্ব দেয় এবং কি প্রক্রিয়াকে চলমান গতিশীল হিসাবে দেখে, পুরো জিনিসটাকে গতিশীল, ডাইনামিক। এই মডেলের সবচেয়ে উল্লেখযোগ্য প্রবক্তা হলেন কে? ডেভিড স্টন। তার দি পলিটিক্যাল সিস্টেম এই বইটিতে এই ব্যবস্থাপক মডেলটি বিস্তৃতভাবে উল্লেখিত করা হয়েছে, আলোচিত হয়েছে এখানে এই ব্যবস্থাপক মডেল বা সিস্টেম থিওরি। তো এখানে মানে পরিবেশ একটা থাকে, চারপাশের পরিবেশ থাকে, একটা ফিডব্যাক থাকে, একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে, আর একটা কোথায় প্রসেসের জায়গাটাকে, যেটাকে আমরা বলছি ব্ল্যাক বক্স, সেটা থাকে। তাহলে ইনপুট, ব্ল্যাক বক্স, আউটপুট। এখানে কি হলো? ইনপুটে আমরা যোগান, আর চারপাশে তার পরিবেশটা থাকে। কি কোন কোন পরিবেশগুলো থাকে, এটা কিন্তু সব থেকে মারাত্মক ইম্পর্টেন্ট। যেমন রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক অর্থনৈতিক নির্ধারক এরা। আর এখানে ইনপুট কি কি থাকে, যেমন যোগান আমরা দিচ্ছি, যেটাকে আমরা ইনপুট বলছি, সেগুলোর মধ্যে লোকের দাবিগুলো থাকে, মানুষের জনসাধারণের দাবিগুলো থাকে, সম্পদ থাকে, সমর্থন থাকে, বিরোধিতা থাকে, এই সবগুলো কিন্তু ইনপুট। এইগুলো সব ইনপুট গেল ব্ল্যাক বক্সে, যেখানে রূপান্তর প্রক্রিয়া সাধিত হয়। যেগুলো কি ব্ল্যাক বক্সে কি কি নিয়ম আছে, কি কি জিনিস আছে, কাঠামো আছে, নিয়ম আছে, নীতি নির্ধারক ব্যবস্থা আছে, মনস্তাত্ত্বিক ও সামাজিক কাঠামো, এইগুলো সব ব্ল্যাক বক্সে আধার আছে। সেগুলো এইখানে এইসব মিলে রূপান্তরিত হয়। রূপান্তরিত কিসে হয়? ও আউটপুটে। আউটপুট গুলো কি? যেমন উপাদান, যেগুলো পরিষেবা, সেগুলো পেলাম আমরা। সেখান থেকে আমরা কোথায় পেলাম? ফিডব্যাক এলো, তথ্য প্রেরণ করলো, আমাদের তথ্য প্রেরণ করে আমাদের ফিডব্যাক পেলাম, ইনপুট আবার ঢুকে গেল পরিবেশ থেকে, এই সমস্ত নিয়ে ব্ল্যাক ফিডব্যাক করলো ইনপুটকে। ইনপুট আবার নতুন করে যেগুলো তথ্য পাচ্ছ, দাবি, যোগান, সমস্ত কিছু আবার ঘুরে
ব্ল্যাক বক্সের মধ্যে দিয়ে আউটপুট পেলাম, পরিষেবা পেলাম। এইরকম ভাবে এস্টন ডেভিড এস্টনের মডেলটি কাজ করে। এই মডেল অনুযায়ী কি আমরা একটা ব্যাখ্যা করছি যে রাজনৈতিক ব্যবস্থাকে একটি স্বতন্ত্র বিচ্ছিন্ন ব্যবস্থা হিসাবে দেখা হয় না, কিন্তু অন্যান্য ব্যবস্থা যেমন অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা, এগুলো সবই পরস্পরের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত এবং একে অপরকে প্রভাবিত করে। এই প্রত্যেকটি ব্যবস্থা আবার সামগ্রিক পরিবেশে কাজ করে এবং পরিবেশের দ্বারাই কিন্তু নির্ধারিত হয়। রাজনৈতিক ব্যবস্থা ইস্টনের মতে মূল্যের কর্তৃত্বপূর্ণ বন্টন মেইন জিনিস। এখানে কি রাজনৈতিক ব্যবস্থা কি, এখানে অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালু এরা এটি করে থাকে। রাজনৈতিক ব্যবস্থা কর্তৃত্বপূর্ণ বন্টন, অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালু, এই কাজটির জন্য রাজনৈতিক ব্যবস্থার কাছে বিভিন্ন ধরনের যোগান, যেটাকে আমরা উৎপাদ আসে। আর রাজনৈতিক ব্যবস্থা তার নিজের কাঠামো নিয়ম নীতির মধ্য দিয়ে যে যোগানটা পেলাম সেটা উৎপাদে বা আউটপুটে রূপান্তরিত করে, ইনপুটকে আউটপুটে রূপান্তরিত করে। কে করে? রাজনৈতিক ব্যবস্থা তার নিজের কাঠামোর মধ্য দিয়ে। উৎপাদ সঠিকভাবে হচ্ছে কিনা বা উৎপাদনের দক্ষতা কার্যকারিতা রাজনৈতিক ব্যবস্থার কাছে খবর পাঠায়, যা ফিডব্যাক নামে পরিচিত। সংগঠিত নৈরাজ্যের মডেল জননীতির যে সমস্ত প্রক্রিয়াগত যে সমস্ত পর্যালোচনা করছি পলিসি অ্যানালাইসিসে, শেষ গুরুত্বপূর্ণ মডেলটা কিন্তু সেটা হলো সংগঠিত নৈরাজ্যের মডেল। জন কিংডনের অ্যাজেন্ডাস, অল্টারনেটিভস অ্যান্ড পাবলিক পলিসি, এই বইটিতে এই মডেলটার ব্যাখ্যা পাওয়া যায়। অ্যাজেন্ডা, অল্টারনেটিভ অ্যান্ড পাবলিক পলিসি। তো সংগঠিত নৈরাজ্য সম্পর্কিত একটি তত্ত্ব কিন্তু আগে আমরা জানি যে কোহেন, মার্চ এবং ওলসেন 1972 সালে গড়ে তুলেছিলেন। কিংডন জননীতির পর্যালোচনা সেই তত্ত্বটি কিন্তু ব্যবহার করেছেন। কিংডন 1976 থেকে 1979 সালের মধ্যে মার্কিন নীতি, স্বাস্থ্য ও পরিবহন এই দুটি ক্ষেত্রে কিংডন প্রায় 250 জনের ওপরে সমীক্ষা চালিয়ে যে সমস্ত তথ্য উনি পেয়েছিলেন তাতে সংগঠিত নৈরাজ্যের তত্ত্ব প্রয়োগ করেছিলেন এবং নীতির পর্যালোচনায় মানে পলিসি অ্যানালিসিসে করবার সময় এই মডেলটি কিন্তু উনি গড়ে তুলেছিলেন। তাই কিংডনের মডেলটি বিস্তারিতভাবে আলোচনা করার আগে কোহেন, মার্চ, ওয়েলসেন সংগঠিত যে নৈরাজ্যের তত্ত্বটি কিছু কিন্তু আমরা আলোচনা করার প্রয়োজন আছে। এই গার্বেজ ক্যান মডেল অফ অর্গানাইজেশনাল চয়েস নামে, এই গার্বেজ ক্যান মডেল অফ অর্গানাইজেশনাল চয়েস নামে একটি প্রবন্ধে মাইকেল কোহেন, জেমস মার্চ এবং জোহান ওলসেন সংগঠিত নৈরাজ্যের বিষয়টি উপস্থাপিত করেছিলেন। তারা যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষেত্রে ব্যাপারটা মানে তারা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এবং তার অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে এই বিষয়টা কিন্তু মানে উত্থাপন করেছিলেন, তবে সরকারি প্রশাসনের ক্ষেত্রে কিন্তু বিষয়টি প্রাসঙ্গিক। যখন একটি সংগঠনে মতানৈক্যের ফলে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসা যায় না তখন তাকে সংগঠিত নৈরাজ্য বলে। কিছু তো করতে হবে সংগঠিত নৈরাজ্যে। কিংডনের মডেলটা তাই আলোচনা করার আগে আমরা কোহেন, মার্চ, ওয়েলসেনের সংগঠিত নৈরাজ্যের তত্ত্বটি কিছু আলোচনার প্রয়োজন। গার্বেজ ক্যান মডেল অফ অর্গানাইজেশনাল চয়েস নামে একটি প্রবন্ধে মাইকেল কোহেন, জেমস মার্চ, জোহান ওলসেন এই তিনজন তারা সংগঠিত নৈরাজ্যের বিষয়টা কিন্তু ওনারা প্রতিস্থাপিত করেছিলেন। প্রথমে তারা এটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষেত্রে উত্থাপন করেছিলেন, তবে এই সময় এই যে তত্ত্বটি সরকারি প্রশাসনের ক্ষেত্রেও সমানভাবে প্রাসঙ্গিক। যখন একটি কি আসলে ব্যাপার যখন কোনো সংগঠনে মতানৈক্যের ফলে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসা যাচ্ছে না তখন তাকে সেই সিস্টেমটাকেই তখন বলছি আমরা সংগঠিত নৈরাজ্য।
তখন কিছু তো ডিসিশন নিতেই হবে। সেই ডিসিশন নেওয়া সেই সময়টাকে সংগঠিত নৈরাজ্য এরকম ভাবেই ব্যাখ্যা করেছেন কোহেন, কোহেন, ওলসেন, জেমস মার্চ এরা সব। তো সংগঠিত নৈরাজ্যের তিনটি বৈশিষ্ট্য আছে। প্রথমত কি সংগঠিত নৈরাজ্যের তিনটি বৈশিষ্ট্য? প্রথমত সংগঠনের কোনো সংগঠিত কাঠামো থাকে না, পরিবর্তে কতগুলো কি থাকে? চিন্তার সমাবেশ থাকে। এক্ষেত্রে সংগঠনের সদস্যরা কিন্তু সুস্পষ্টভাবে নীতি বা লক্ষ্য সম্পর্কে তাদের পছন্দ কিন্তু সুস্পষ্টভাবে বলতে পারে যে কি কারো কোনো সংগঠিত কোনো কাঠামো নেই, কিভাবে আসবে তাদের নীতি, তাদের একটা একটা সংগঠিত নৈরাজ্য। দ্বিতীয়ত কি সামগ্রিকভাবে সংগঠন কি করে সদস্যরা তা বলতে পারে না বা জানে না, কি করবে বা কি করে না সেসব জানে না, বলতে পারে না। 3 নম্বর, এই ধরনের সংগঠন কোহেন, মার্চ, ওলসেনের মতে যে সিদ্ধান্ত গ্রহণ করে, প্রক্রিয়া গ্রহণ করে, তার 4টে দিক আছে। একটা হলো কি সমস্যা, একটা সমাধান, একটা পার্টিসিপেশন অংশগ্রহণ এবং পছন্দের সুযোগ। এই 4টি দিক, এই 4টির মধ্যে খুব কমই একটা সাথে একটা মিলজুল করে থাকে বা সমন্বয় ঘটে থাকে। কিন্তু যদি ঘটে তখন কি? প্রথমটি কি সমস্যার দিক, যেখানে জনগণ ও নীতি নির্ধারকরা একটি সমস্যার উপর দৃষ্টিপাত করে এবং সমস্যাটিকে চিহ্নিত করে, নতুন কোন নীতি প্রয়োগের মাধ্যমে সমস্যাটির সমাধান করে বা সমস্যাটি উপেক্ষা করে। নীতি নির্ধারণের সমস্যা বা 3 ধরনের হতে পারে: মূল্যবোধের সমস্যা, রক্ষণশীল দৃষ্টিকোণ থেকে নাকি উদারপূর্ণ দৃষ্টিকোণ থেকে, সেটা নিয়ে ভাবা। তো মোটামুটি আমরা এখন সবকটি মডেল নিয়েই আলোচনা করলাম। তবে যেটা মেইন জিনিস যে আমরা জননীতি কেন আমরা কানুনীতি আমরা গ্রহণ করি, কি কারণে করি, এই সমস্ত ব্যাপারগুলো আমরা এই প্রথম ব্লকে আমরা এবং তার রাষ্ট্র, বিভিন্ন ধরনের রাষ্ট্র ব্যবস্থা, তার মধ্যে বিভিন্ন ধরনের কিভাবে আমাদের জননীতি গ্রহণ করা হয় সে সমস্ত নিয়েও আমরা কিন্তু আলোচনা করলাম। বিভিন্ন ধরনের যেমন লিবারেল রাষ্ট্র, সেখানে কি ধরনের পুঁজিবাদী রাষ্ট্রে কি হবে, রাষ্ট্রের প্রকৃতি এখানে কি উপকারকারী রাষ্ট্রে কেমন হবে, জবরদস্তিমূলক শক্তি রাষ্ট্রে কেমন হবে, এবং এইসব নিয়ে আলোচনা। যেমন আবার সর্বগ্রাসী টোটালিটারিয়ানে সেখানে কেমন জননীতি হবে, বিভিন্ন ধরনের রাষ্ট্রের প্রকৃতির উপরে ধরনের নীতি তৈরি হওয়া। তাই আমরা এখানে আমরা পড়লাম ল্যাসওয়েল, ডেভিড এস্টন। সুযোগ স্কোপটা তো আমরা আগেই বলেছি, আমরা সেখান থেকে অনেক কিছুই জানলাম। যেমন সমাজের একটি সমস্যা বা সমস্যার মোকাবিলা করার জন্য আমরা জানি যে সরকার এরকম ভাবেই পলিসি নিয়ে থাকে, এগুলো আমরা জননীতি থেকেই জানি যে পাবলিক পলিসি জাতীয় সমস্যা, যে সরকারের যে সমস্ত উদ্বেগ সেগুলো দূর করে। এবং আমরা জানি আমাদের যে সম্পদ সৃষ্টি হচ্ছে, তাই যে সম্পদ তার কৌশলগত ব্যবহার করে মানুষের বিভিন্ন কাজে লাগায়। একটি ক্ষেত্রে যেমন আমরা সাধারণত করি যে স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, অর্থনৈতিক পরিবেশ, পরিবহন আর সামাজিক নীতির ক্ষেত্রে কিন্তু জননীতি ব্যবহার করা হয়। এবারে আমরা পরে ব্লক 2-তে আরো বেশি জানবো। আজ এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।